Welcome to English Moja. ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ মজা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা এই ক্লাসটি করছো তোমাদের সুবিধার্থে বলে রাখি, আজকের ক্লাসটি বিশেষ করে তাদের জন্য ইম্পর্টেন্ট হবে তোমরা যারা এসএসসিতে রয়েছো অথবা তোমরা যারা এইচএসসি প্রিপারেশন নিচ্ছ, এইচএসসি ফাইনাল পরীক্ষার্থী রয়েছো এবং সর্বোপরি তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য আজকের ক্লাসটি খুবই ভাইটাল হবে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভেতরে মূলত 4টি পার্ট রয়েছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সেই 4টি পার্ট হচ্ছে ডিগ্রি চেঞ্জিং, আরেকটি রয়েছে ভয়েস চেঞ্জিং, তারপরে তুমি দেখতে পাবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এবং আরেকটি অপশন রয়েছে, আরেকটি পার্ট রয়েছে সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যকে কখনো করতে হয় নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটিভ অথবা ইম্পারেটিভ। তো আমি এই ট্রান্সফরমেশনেরই আরেকটি পার্ট অর্থাৎ যেটা বলছি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, সেই পার্টটি ক্লাস আমি নিয়ে ফেলেছি। তোমরা ইচ্ছা করলে আমার চ্যানেল থেকে সেই ক্লাসটি করে আসতে পারো। আজকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ বাক্যকে কিভাবে নেগেটিভ করতে হয় সেই রুলসগুলো, সেই টেকনিকগুলো আজকে তোমাদেরকে শেখাবো। সো ঝটপট খাতা নিয়ে রেডি হয়ে যাও এবং গুরুত্বপূর্ণ নোটগুলো অবশ্যই খাতায় তুলে নেবে। তো চলো আজকের আলোচনাটি শুরু করি। ওকে, প্রথমেই রুল 1 তুমি যেটা দেখতে পাচ্ছ সেখানে বলা হচ্ছে যে অনলির ব্যবহারটা দেখো এখানে কয়টি? 3টি ব্যবহার। তো অনলি যদি কখনো থাকে ব্যক্তির জন্য সেখানে তুমি দেবে নান বাট। সো অনলি ব্যক্তির জন্য হলে নান বাট। আর অনলি যদি কখনো বস্তুর জন্য হয় সেক্ষেত্রে তুমি দেবে নাথিং বাট। আর অনলি যদি কখনো বয়স বা সংখ্যা হয় বা সংখ্যার জন্য বোঝায় সেক্ষেত্রে তুমি ব্যবহার করবে নট মোর দেন। ওকে, সো এবার চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করি। ফার্স্ট এক্সাম্পলটা খেয়াল করো। প্রথমে অ্যাফার্মেটিভ বাক্য দিয়েছে এবং তারপরে হচ্ছে নেগেটিভ। কিভাবে করতে হয় সেই শর্টকাট অনুযায়ী আমি এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো অ্যাফার্মেটিভ বাক্যটা এরকম যে অনলি তমা ক্যান রিড ইওর মাইন্ড, একমাত্র তমাই তোমার হৃদয় বুঝতে পারে। তো এক্ষেত্রে দেখো অনলিটা আমি কার জন্য ব্যবহার করেছি? তমা ব্যক্তির জন্য। তো অনলি যদি কখনো ব্যক্তির জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমাকে কি দিতে হবে? নান বাট। দেখো এই যে অনলি, এটার পরিবর্তে আমি দিয়েছি নান বাট, তারপরে বাকি যা আছে তাই, এর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এরপরে শর্টকাটে কি দেখেছো যে অনলি যদি কখনো বস্তুর ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে আমরা বসাবো নাথিং বাট। তুমি এই এক্সাম্পলটা খেয়াল করো, অ্যাফার্মেটিভ বাক্যটা হি নিডস আ পেন অনলি, তার একটি কলম প্রয়োজন শুধু। এখন দেখো এখানে যে অনলিটা ব্যবহার করেছো কিসের জন্য? এ পেন, একটি কলমের জন্য, একটি বিষয়বস্তুকে বোঝানো হয়েছে। তো যখনই অনলি কোনো বিষয়বস্তুকে বোঝাবে সেই ক্ষেত্রে অনলি পরিবর্তে আমাকে দিতে হবে নাথিং বাট। সো রাইট উত্তর কি হয়েছে? হি নিডস নাথিং বাট আ পেন। ওকে, এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি, যেমন এখানে অনলি তুলে ঠিক সেই জায়গাতেই তুমি নাথিং বাট দিয়েছো, কিন্তু বস্তুর ক্ষেত্রে অনলিটা যখন শেষে থাকে সেইটা বা সেই জায়গাতে নাথিং বাটটা ইউজ করতে হয় না। নাথিং বাটটা ইউজ করতে হয় হচ্ছে মূলত নাউনের আগে। তুমি লক্ষ্য করে দেখো নাথিং বাটটা কোথায় বসেছে। আসলে এইটা কি যে প্র্যাকটিস করতে করতে একসময় তোমার কলমই তোমাকে বলে দেবে যে কোথায় কি ইউজ করতে হবে। সো আমি যেটা বলবো যে ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের বেসিকের পর সবচাইতে যে কথাটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ওকে, সো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এরপরে সেন্টেন্সটি দেখো অ্যাফার্মেটিভ, এই রুলটা আমরা দেখব, সেটা হচ্ছে অনলি যদি কখনো বয়স বা সংখ্যার ক্ষেত্রে থাকে আমরা ব্যবহার করব নট মোর দ্যান। আচ্ছা, অ্যাফার্মেটিভ বাক্যটা দেখো তোমরা, হি ইজ অনলি 10 years old, তার বয়স মাত্র 10 বছর। তুমি দেখো এখানে অনলিটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে? অনলিটা ব্যবহার করা হয়েছে বয়সের জন্য। হ্যাঁ, বয়সের জন্য হতে পারে অথবা সেটা সংখ্যার জন্য হতে পারে। তুমি এখানে দুই অর্থে ব্যবহার করতে পারো, এটা একটা সংখ্যা, অন্যদিক থেকে অবশ্যই সেটা একটা বয়সের কথা বোঝানো হয়েছে। সো বয়স বা সংখ্যা যদি থাকে সেক্ষেত্রে যখন আমরা নেগেটিভ করতে যাব তখন কি করতে হবে? হি ইজ অনলি তুলে দিয়ে নট মোর দ্যান, তারপরে বাকি যা আছে তাই। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখবো আমরা রুল 2। রুল 2 শর্টকাটটি হচ্ছে যদি কখনো অ্যাফার্মেটিভের মধ্যে মাস্ট বা হ্যাভ টু থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করবো ক্যানট বাট, তারপরে ভার্বের বেস ফর্ম, অথবা তুমি আরেকটি রুল এখানে অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে ক্যানট হেল্প। তবে হেল্প ইউজ করে ফেললে এরপরে ভার্বের সঙ্গে করে ফেলতে হবে আইএনজি। ফর এক্সাম্পল, অ্যাফার্মেটিভ বাক্যটি দেখো, উই মাস্ট গো দেয়ার ইন টাইম, আমাদের সেখানে সঠিক সময়ে যাওয়া উচিত। এখানে মাস্ট আছে, সেই মাস্টের পরিবর্তে নেগেটিভের সময় কি করা হয়েছে দেখো, ক্যানট বাট। এরপরে বাকি কিন্তু যা আছে তাই বসে গেছে, কোনো পরিবর্তন হয়নি। সো মাস্ট ইজ ইকুয়াল টু ক্যানট বাট। অথবা আরেকটি ভাবে তুমি করতে পারো, সেটা হচ্ছে
এই মাস্টটা তুলে দিয়ে তুমি করতে পারো উই ক্যানট হেল্প। তুমি যখন হেল্প করে ফেলবে, তুমি লক্ষ্য করে দেখো হেল্পের পরে অবশ্যই তোমাকে কি করতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। সেই জন্য রাইট উত্তর কি হয়ে যাবে, উই ক্যানট হেল্প। এরপরে কিন্তু গো থাকছে না, দেখো গো এর সঙ্গে আইএনজি হয়ে গেছে, তারপরে বাকি যা আছে তাই বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পেরেছো। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে রাখি, এখানে যখন কখনো থাকবে কোনো সেন্টেন্সে হ্যাভ টু বা হ্যাজ টু, সেক্ষেত্রে তুমি ইউজ করবে ক্যানট বাট। কিন্তু কখনো যদি থাকে হ্যাড টু, হ্যাঁ তোমরা হয়তো অনেকে জানো না, তারা যারা জানো না তারা জেনে রাখো যে হ্যাভ টু তো মূলত তিনটা ভার্বকে মিন করে, একটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু এবং আরেকটি হচ্ছে হ্যাড টু। তো যদি কখনো হ্যাড টু ইউজ করা হয় কোনো সেন্টেন্সে, সেক্ষেত্রে তুমি ইউজ করবে কুড নট বাট। কিন্তু যদি ইউজ করা হয় হ্যাভ টু, যেমন হচ্ছে আই হ্যাভ টু গো দেয়ার, এটাকে নেগেটিভের সময় তুমি কি বলবে, যে আই ক্যানট বাট গো দেয়ার। কিন্তু যদি সেন্টেন্সটা এরকম হতো যে আই হ্যাড টু গো দেয়ার, তাহলে তুমি হচ্ছে কি করতে, যে আই কুড নট বাট গো দেয়ার। সো যে বিষয়টি আমি এখানে ক্লিয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু, সেক্ষেত্রে ইউজ করবে তুমি ক্যান নট বাট। কিন্তু যদি হ্যাড টু হয় তাহলে কি করবে, ক্যানের পাস্ট ফর্ম কুড নট করে দেবে, তাহলেই রাইট হয়ে যাবে। ওকে, এরপরে চলো আমরা রুল 3 দেখি। রুল 3 হচ্ছে এটা, এভরি প্লাস নাউন যোগে যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্য থাকে এবং তাকে যদি নেগেটিভ করতে চাও, তোমাকে এই সূত্রটি মেনটেন করতে হবে। দেয়ার ইজ নো, তারপরে উক্ত নাউন, আই মিন এভরির পরে যে নাউনটি থাকবে, এই যে এই নাউনটি বসবে, তারপরে বার্ড থেকে বাকি অংশ। ফর এক্সাম্পল অ্যাফার্মেটিভ বাক্যটি দেখো, এভরিবডি ওয়ান্টস টু গেট হিজ অ্যাকনলেজমেন্ট, প্রত্যেকেই তার প্রাপ্যটি পেতে চায়। লক্ষ্য করে দেখো এভরি, এই যে এভরি আছে আমাদের সূত্রের, তারপরে নাউন কি আছে, এই যে বডি। সো এইরকম এভরিবডি, এইরকম যদি কোনো সেন্টেন্স থাকে, এভরি পারসন, এইরকম সেন্টেন্সে এইরকম ক্ষেত্রে তুমি কি করবে, নেগেটিভের সময় দেয়ার ইজ নো ব্যবহার করবে। এই যে দেয়ার ইজ নো এভরির পরিবর্তে, এরপরে কি করবে, নাউন, কোন নাউনটি, এই যে এভরির পরে যে নাউনটি থাকবে সেই নাউনটি নিচে বসিয়ে দেবে। সো দেয়ার ইজ নোবডি, তারপরে আমাদের সূত্রতে কি আছে, এই যে নাউনটি তো বসালাম, এরপরে হচ্ছে বাট, এই যে বাটটি নেব এবং বাটের পরে বাকি যা আছে তাই বসিয়ে দেব, কোনো পরিবর্তন হবে না। সো দেয়ার ইজ নোবডি বাট ওয়ান্টস টু গেট হিজ অ্যাকনলেজমেন্ট। তবে একটি সেন্টেন্স ব্যতিক্রম আছে, এই এভরি দিয়েই হয়, কিন্তু ব্যতিক্রমটা হচ্ছে কেমন দেখো, যদি পরীক্ষায় এই সেন্টেন্সটি আসে কখনো, এভরি রোজ হ্যাজ আ থর্ন, প্রত্যেকটি গোলাপেরই কাঁটা আছে, যদি এই সেন্টেন্সটাকে তোমাদের কেউ নেগেটিভ করতে বলে, তাহলে সাধারণত তোমরা যারা এই সূত্রে বিশ্বাসী বা এই সূত্র যারা বিশ্বাস করবে তারা সেটা কি করবে দেখো, তোমরা হয়তো এটা করে ফেলবে যে দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ থ্রোন। কিন্তু এক্ষেত্রে তোমাদের যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, যদি কখনো এভরি পরে নাউন থাকে এবং সেই সেন্টেন্সে যদি হ্যাভ ভার্ব হয়, মেন ভার্ব, হ্যাভ বা হ্যাজ এটা যদি মেন ভার্ব হয়, তাহলে পরিবর্তনের সময় তোমাকে উইদাউট নিয়ে আসতে হবে। সো রাইট উত্তরটা তাহলে কেমন হচ্ছে, এভরি রোজ, এই যে দেয়ার ইজ নো, তারপরে রোজ, হ্যাঁ এটা নর্মাল আগের নিয়মের মতোই আসবে, শুধু এইখানে তোমাকে যেটা করতে হবে, হ্যাভ বা হ্যাজ এটার বিপরীতে একটি শব্দ নিয়ে আসতে হবে, সেটি হচ্ছে উইদাউট, এবং তারপরে বাকি যা আছে তাই। তো অনেকেই হয়তো বা জানো না, তোমরা যারা জানো না একটু জেনে রাখো যে অ্যাফার্মেটিভ বাক্যে যদি হ্যাভ বা হ্যাজ এইটা যদি মেইন ভার্ব হয়, প্রধান ভার্ব মানে ওই একটাই যদি মেইন ভার্ব হয়, তো সেই সেন্টেন্সকে তুমি যখন নেগেটিভ করবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে উইদাউট ইউজ করতে হবে, এটা ব্যতিক্রম নিয়ম। তবে এক্ষেত্রে বলে রাখি, যদি কেউ এভরি রোজ হ্যাজ থ্রোন এটা যদি নেগেটিভ এটা করতো যে দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ থ্রোন, সেটাও হবে, সেটা হবে না এটা বলা যাবে না। তবে অ্যাবসলিউট রাইট আনসার হচ্ছে এই যে নিচেরটা। ওকে, এটা একটু ব্যতিক্রম ছিল। এরপরে আমরা দেখব রুল 4। রুল 4 হচ্ছে অলওয়েজ থাকলে সেই সেন্টেন্স আমরা নেভার ইউজ করব এবং মূল শব্দের বিপরীত শব্দ ইউজ করব। ফর এক্সাম্পল অ্যাফার্মেটিভ বাক্যটা দেখো, শি ইজ অলওয়েজ লেট, দেখো এখানে কি রয়েছে, অলওয়েজ আছে। সো তুমি যখন পরিবর্তন করবে তখন কি করবে, অলওয়েজটা তুলে দেবে নেভার। সো শি ইজ নেভার, আর লেটের বিপরীত শব্দ, লেট মানে কি, দেরি করে আসা। তাহলে দেরি করে আসার বিপরীতটা কি হবে, সময় করে আসা, সময় মতো কাজ করা, যেটা ইংলিশ হচ্ছে পাংচুয়াল। তো এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে কিছু শব্দের দুইটা ফর্ম জেনে রাখা দরকার, যে কোনটা অ্যাফার্মেটিভ ফর্ম, কোনটা নেগেটিভ ফর্ম, কোনটা একে অপরের সিনোনিম অ্যান্টোনিম, এই টাইপের কিছু ওয়ার্ড মিনিং মুখস্থ রাখা দরকার। তো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো না জানলে এই পার্টে ভালো পারফর্ম করা যায় না, ভালো মার্কস ক্যারি করা যায় না, সেই ওয়ার্ডগুলো আমি দিয়ে দিচ্ছি, এগুলো জাস্ট মুখস্থ করতে হবে।
যে এই শব্দগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম, এগুলো হচ্ছে তার নেগেটিভ ফর্ম। আমি ডান পাশে দিয়ে দিলাম, এই চার্টের ভিতরে যেগুলো আছে তোমরা একটু মুখস্থ করে নেবে। আচ্ছা, এবার দেখবো আমরা 5 নাম্বার। 5 নাম্বারটা হচ্ছে বোথ ডট ডট অ্যান্ড। এটা থাকলে আমরা দেবো হচ্ছে নট অনলি ডট ডট বাট অলসো। মানে ব্যাপারটা এরকম যে বোথ এটা থাকলে আমরা সেটা তুলে দিয়ে দেবো হচ্ছে নট অনলি, এবং অ্যান্ড এটা থাকলে তুলে দিয়ে দেবো হচ্ছে বাট অলসো। আচ্ছা, এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখনকার ইংলিশগুলোতে অনেক সময় অনেক জায়গায় তুমি সেন্টেন্সের মাঝে দেখবে যে নট অনলি বাট অলসো ইউজ না করে সেক্ষেত্রে ইউজ করা হয়েছে নট ডট ডট বাট, শুধুমাত্র নট ডট ডট বাট। তো সেক্ষেত্রে তোমরা মনে রাখবে যে এই একই সূত্র সেখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তার মানে নট অনলি বাট অলসো শর্টকাট ফর্মটা হচ্ছে নট ডট ডট বাট। ফর এক্সাম্পল, আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি। অ্যাফার্মেটিভ বাক্যটি দেখো, বোথ ইউ অ্যান্ড ইউর প্যারেন্টস, তুমি এবং তোমার পিতামাতা উভয়ই হ্যাড গন দেয়ার, সেখানে গিয়েছিল। তো বোথ থাকলে আমরা দেবো হচ্ছে নট অনলি, এবং অ্যান্ড সেটা তুলে দিয়ে আমরা কি দেবো বাট অলসো। তারপরে বাকি যা আছে তাই, এর কোনো পরিবর্তন হবে না। তো অনেক সময় দেখা যাচ্ছে কোনো সেন্টেন্সে হয়তো বা এমন হতে পারে বা তুমি দিয়ে ফেললে যে বোথ সেটা তুলে তুমি দিচ্ছ হচ্ছে নট, এবং অ্যান্ড এটা তুলে দিয়ে তুমি শুধু দিচ্ছ বাট, সেটাও রাইট হবে, সেটাও ভুল হবে না। আশা করি তোমরা এই শর্টকাটটি বা এই ব্যতিক্রম ব্যাপারটি মনে রাখবে। এবার দেখবো আমরা 6 নাম্বারটা। 6 নাম্বার যে শর্টকাটটি তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যদি অ্যাফার্মেটিভে কখনো ম্যানি থাকে তাহলে তার নেগেটিভ করার সময় তোমাকে ব্যবহার করতে হবে নট আ ফিউ। ফর এক্সাম্পল, উদাহরণটি খেয়াল করা যাক, সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যটি যদি এরকম হয় যে উই হ্যাভ ম্যানি গুড ফ্রেন্ডস, তো নেগেটিভের সময় তুমি কি করবে? লক্ষ্য করে দেখো, অ্যাফার্মেটিভের মধ্যে কিন্তু ম্যানি আছে, এই যে ম্যানি। তো ম্যানি যদি থাকে তো নেগেটিভের সময় তোমাকে নট আ ফিউ ব্যবহার করতে হবে। এখন নট আ ফিউ মানে শুধু শুধু নট আ ফিউ না, এখানে নট বলতে বোঝানো হচ্ছে যে টেন্স অনুযায়ী তোমাকে অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। সেটা হতে পারে ডু নট, ডাজ নট, ডিড নট, এই টাইপের অক্সিলারি ভার্বগুলো নিয়ে নট, এবং স্থান বুঝে তোমাকে আ ফিউ ইউজ করতে হবে। এই উদাহরণ দিয়ে ব্যাপারটা আমি আরেকটু সহজ করতে চাচ্ছি। সেটা হচ্ছে এই সেন্টেন্সে ম্যানি আছে, তো তুমি যখন নট ইউজ করছো, দেখো উই হ্যাভ ম্যানি গুড ফ্রেন্ডস, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তুমি যখন নেগেটিভ করবে তখন কি করতে হবে? উই এর পরে ডু নট করতে হবে, উই ডোন্ট। ওকে, তারপরে হচ্ছে মেন ভার্ব, এই যে হ্যাভটা চলে আসলো, সো উই ডোন্ট হ্যাভ, আর ম্যানি তুলে দিয়ে তুমি এখানে দিচ্ছ আ ফিউ, তারপরে গুড ফ্রেন্ডস। অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে ম্যানির পরিবর্তে নট আ ফিউ ব্যবহার করতে হয়, তারা এটা জানে। তো এক্ষেত্রে তারা যেটা করে ফেলে যে উই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস, এমনটি করে ফেলে। আসলে এমনটি করা যাবে না। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে 7 নাম্বারটা। 7 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট রুল এবং অবশ্যই ব্যতিক্রম। সেই রুলটা হচ্ছে ফর এভার অথবা ফর গুড, যার বাংলা অর্থ হচ্ছে চিরদিন, চিরতরে। এইরকম যদি কোনো ওয়ার্ড বা ফ্রেজ থাকে, তার তুমি যদি নেগেটিভ করতে চাও তোমাকে ইউজ করতে হবে নেভার, এবং বিপরীত একটা ভার্ব, এবং লাস্টে দিয়ে দিতে হবে এগেইন। ফর এক্সাম্পল, অ্যাফার্মেটিভ বাক্যটি হচ্ছে এরকম, হি হ্যাজ গিভেন আপ দ্য গ্যাম্বলিং ফর গুড, সে চিরতরে জুয়া খেলা ত্যাগ করেছে। তো তুমি লক্ষ্য করে দেখো এখানে কি আছে? ফর গুড আছে। তো ফর গুড আছে চিরতরে। এক্ষেত্রে তুমি যখন নেগেটিভ করতে চাইবে, স্থান ভেদে নেভারটা ঠিক যেই জায়গাটায় বসে সেই জায়গাটায় তো তোমাকে নেভার ইউজ করতে হবে, এবং বিপরীত একটা ভার্ব নিতে হবে, এবং সবশেষে এগেন ইউজ করতে হবে। তো আমি কি করেছি দেখো, হি হ্যাজ গিভেন আপ, এই যে হি হ্যাজ নেভার, আর গিভেন আপের বিপরীত আমি একটি শব্দ দিয়েছি, এই যে বিপরীত ভার্ব দেওয়া হয়েছে। গিভেন আপ মানে কি? গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। হ্যাজের কারণে গিভ থেকে গিভেন হয়েছে। তো যেহেতু গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, এটার হচ্ছে বিপরীত একটি ভার্ব দিতে হবে অ্যাকসেপ্টেড, যার বাংলা অর্থ হচ্ছে গ্রহণ করা। আর নর্মালি এখানে হ্যাজ থাকার জন্য অ্যাকসেপ্টেড হয়েছে। আর বাকি দ্য গ্যাম্বলিং, এই যে দ্য গ্যাম্বলিং বসেছে, এবং ফর গুড ছিল, এটা তুলে দেওয়া হয়েছে, এবং সবশেষে দিতে হবে এগেইন। তাহলে তুমি অর্থটা লক্ষ্য করে দেখো, এটার প্রথমটার বাংলা ছিল এরকম যে সে চিরতরে জুয়া খেলা ত্যাগ করেছে, আর পরেরটা নেগেটিভ করে অর্থটা হয়েছে সে কখনোই আর জুয়া খেলা শুরু করেনি বা গ্রহণ করেনি। তাহলে ব্যাপারটা কিন্তু ঘুরে ফিরে একই দাঁড়াচ্ছে। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো তোমরা সবাই জানো যে তুমি নট ইউজ করবে, নো ইউজ করবে, কিন্তু ঘুরে ফিরে অর্থটা কিন্তু আগেরটাই ফিরে আসতে হবে। অ্যান্ড আজকের আলোচনার লাস্ট নাম্বার রুল হচ্ছে 8। সেটা হচ্ছে চিরন্তন সত্য কোনো বাক্য অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে এবং তাকে যদি তুমি নেগেটিভ করতে চাও, তোমাকে নিয়ে আসতে হবে ইট ইজ নট দ্যাট, এবং পরবর্তী অংশটাকে আবার নেগেটিভ করে দেবে। ফর এক্সাম্পল, অ্যাফার্মেটিভ বাক্যটি দেখো, সেটি হচ্ছে হি ইজ গোয়িং টু দি কম্পিউটার ল্যাব।
এখানে দেখো এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে তুমি যদি নেগেটিভ করতে চাও তাহলে নিয়ম হচ্ছে ইট ইজ নট দ্যাট ইউজ করতে হবে, ইট ইজ নট দ্যাট, এবং পরেরটাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। তার মানে হি ইজ গোয়িং টু দি কম্পিউটার ল্যাব, এটাকে নেগেটিভ করে দাও, এই যে হি ইজ নট গোয়িং টু দি কম্পিউটার ল্যাব। ওকে, এইভাবে তোমরা যদি চিরন্তন কোনো সত্য বাক্য পাও সেক্ষেত্রে এরকম করবে। যেমন এই অ্যাফার্মেটিভ বাক্যটি দেখো, আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। নেগেটিভের সময় কি করা হয়েছে, নেগেটিভটা হচ্ছে ইট ইজ নট দ্যাট আইস ডাজ নট ফ্লোট অন ওয়াটার। অবশ্য চিরন্তন সত্য বাক্য হলে আরেকটি জিনিস ইউজ করা যায়, তোমরা একটু মনে রাখবে সবাই, সেটি হচ্ছে উই ক্যানট ডিনাই, অর্থাৎ আমরা অস্বীকার করতে পারি না, উই ক্যানট ডিনাই দেওয়ার পরে এই জায়গাটায় উই ক্যানট ডিনাই দ্যাট, তারপরে বাকি যা আছে তাই। আমি শর্টকাটে এই স্ট্রাকচারটি দিয়ে দিচ্ছি। চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে উই ক্যানট ডিনাই দ্যাট প্লাস চিরন্তন সত্য যে বাক্যটি রয়েছে হুবহু সেটি বসে যাবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো আজকে। তো এই ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ক্লাসটি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী পার্ট 2 এর ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। তোমরা যারা এই টাইপের ক্লাস ইন ফিউচারে পেতে চাও তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবশেষ কথা কি, স্টে কানেক্টেড অ্যান্ড ফিল দ্য রিয়েল টেস্ট অফ ইংলিশ। তোমরা সবাই নিজেরা ভালো থেকো আর অন্যকে ভালো রেখো। টাটা, বাই বাই।